গত আগস্ট মাস থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। এরপর পদ্মা পার দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শেখ হাসিনা হঠাৎ তিনি অন্তরালে চলে যাওয়ার পর দেশের সামগ্রিক পরিস্থিতি দিকে নজর রাখছেন, কিন্তু সোমবার রাতে হঠাৎ তার ঘোষণা, রীতিমতো আমি আসছি, খুব শীঘ্রই আবারও দেশে ফিরছি। হাসিনা সরকারের পতনের পর দেখা গিয়েছে ইলিশ নীতি থেকে বাংলাদেশের কূটনীতি সবটাই যেন রাতারাতি বদলে গিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একটা সময় মনে করা হচ্ছিল যখন ক্ষমতায় এসে তিনি সবার আগে ভোট করাবেন, কিন্তু সে ঘুরে বালি। আপাতভাবে প্রধান বিরোধী দল বিএনপি থেকে শুরু করে একাধিক যারা ইউনূসের প্রতি আস্থা রেখেছিলেন, হঠাৎ করে তাদেরও যেন মোহভঙ্গ হতে শুরু করলো। ইউনূস এখন কোথায় যাবেন? শ্যামরা কিনা কুলরাখি অবস্থা মোহাম্মদ ইউনূসের। আর এই পরিস্থিতির মধ্যে ক্রমশ যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে, ইসলামিক সংগঠনগুলি, সেগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। সেনা প্রধান একটা সময় বাংলাদেশের দায়িত্ব নেবেন, সে কথাও মনে করা হচ্ছিল যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান যেন ক্রমশ সময়ের অপেক্ষা, কারণ সবটা বেরিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের হাত থেকে। একবার তিনি চীন সফর করছেন, সেখানে গিয়ে ক্রমশ ভারত বিদ্বেষী মন্তব্য, তার একের পর এক মন্তব্য। অন্যদিকে এই রকম একটা পরিস্থিতির মধ্যে যখন বাংলাদেশের ভবিষ্যৎ কি নির্ভর করছে, তখন এই আবহের মধ্যে হঠাৎ সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে, খুব গুরুত্বপূর্ণ। আর এই চীন পাকিস্তানকে বাদ দিয়ে অন্তত রাশিয়া সফর কেন? সেনা প্রধান ওয়াকারুজ্জামানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেন এখন তত্ত্বাভিজ্ঞ মহল বিশ্লেষণ করছেন, কারণ 6 দিনের সফর রয়েছে। 6 দিনের রাশিয়া ক্রোয়েশিয়া সফরের আসল উদ্দেশ্যটা কি? যেখানে মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোভালের মাস্টার প্ল্যানেই কি তাহলে কি সেনাপ্রধান, মানে বাংলাদেশের সেনাপ্রধান তিনি রাশিয়ায়? হাসিনা জানেন যে এই সফরের তথ্যটা, তিনি 2 দিন আগেই বলেছেন যে তিনি আবারও খুব শীঘ্রই দেশে ফিরবেন। তারই হুঁশিয়ারি, তারই বার্তা কি ইঙ্গিত দিচ্ছে? এদিকে ওয়াকার বিরোধী যে গোষ্ঠী, তাদের একটা গোপন মিটিং। মার্কিন গুপ্ত বাহিনী ব্ল্যাক ওয়াটার গ্রুপ কি করতে চাইছে বাংলাদেশ সীমান্তে? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। সব তথ্য এবার সিএনএর হাতে উঠে এসেছে। আর এ নিয়ে অবশ্যই আমরা আজকে 0 আওয়ারে আলোচনার জন্য যাব, কারণ মূলত এই 6 দিনের জন্য রাশিয়া সফরের কোন উদ্দেশ্য এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের রয়েছে, সবটাই আমরা বিশ্লেষণ পর্যালোচনা করার চেষ্টা করব যে কি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সবটাই সত্যজিৎ থেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সত্যজিৎ, বাংলাদেশে যেন প্রতিনিয়ত পরতে একটার পর একটা ঘটনা ঘটছে। একটা সময় মনে করা হচ্ছিল যে সেনা প্রধান তিনি কি দায়িত্ব নেবেন, অন্যদিকে মনে করা হচ্ছে যে এইবার 6 দিনের জন্য, সত্যি তো চীন পাকিস্তান যারা এতদিন তলে তলে বাংলাদেশকে যথেষ্ট ব্যাক সাপোর্ট দিয়েছে, অন্তত তাদের সেখানে পারি না দিয়ে একেবারে রাশিয়ায় উড়ে যেতে চাইছেন ওয়াকারুজ্জামান 6 দিনের জন্য। এই সফরের তাৎপর্য কি করতে চাইছে ব্ল্যাক ওয়াটার গ্রুপ? কি তথ্য রয়েছে আমাদের কাছে? দেখো, একদমই আমরা দর্শকদেরকে কি তথ্য জানাবো, এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মুহূর্তে যদি আমরা আমাদের রাজ্যের দিকে তাকাই, তুমি দেখবে যে অভাগা যোগ্য চাকরিহারদের আর্তনাদ, চারিদিকে একদম অবরোধ চলছে। ঠিক তেমনিভাবে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে বিদেশি বিভিন্ন গোয়েন্দা বাহিনীর হাত আমাদের গোয়েন্দা বাহিনী সেই অস্তিত্ব খুঁজে পেয়েছে, এবং একই সঙ্গে এই রাজ্যের মতো বেশ কিছু তথ্য আমরা এখন পাচ্ছি বাংলাদেশ থেকেও। বাংলাদেশের তথ্যটাও একদম হেলাফেলার নয়, কারণ একটা আলাদা রাষ্ট্র তো অবশ্যই, কিন্তু সেই রাষ্ট্রের বিভিন্ন ঘটনাগুলো সরাসরি এই রাজ্যের উপর একটা প্রভাব ফেলে বলে গোয়েন্দারা মনে করেন। এবং তুমি দেখবে যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা, রাজশাহী সর্বত্র একটা ব্যাপক জঙ্গি রাত চলছে। তুমি দেখবে মার দাঙ্গা, রাস্তাঘাটে নেমে বাড়ি ঘর ভাঙচুর বিভৎসভাবে বেড়ে গেছে। এবং অদ্ভুতভাবে তুমি দেখবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গত 6 এপ্রিল তিনি 6 দিনের জন্য রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন। সেই ছবি আমরা প্রথমে দেখাবো। এবং এই প্রশ্নটা যে প্রশ্ন করছিলে যে বাংলাদেশের যারা বর্তমান সরকার বা সেখানকার ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের মুখে তো আমরা বারে বারে শুনেছি পাকিস্তান আর চীন আর পাকিস্তান। এ বাদে তো তাদের মুখে অন্য কোনো রাষ্ট্রের নাম শোনাই যায় না। কথায় কথায় চীন আসে, কথায় কথায় পাকিস্তানে চলে যান, পাকিস্তান থেকে আসে হঠাৎ রাশিয়া। কারণ রাশিয়া তো সেই দেশ যারা বাংলাদেশের যে জন্ম যখন হয় 1971-এ, তখন যে দুটি দেশের সবথেকে বেশি ভারতের ভূমিকা সবথেকে বেশি ছিল, এবং ভারতকে সরাসরি সমর্থন করেছিল রাশিয়া। ফলে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে বা তার
চলার পথের জন্য রাশিয়ার গুরুত্ব অত্যন্ত বেশি। কিন্তু তুমি বর্তমানে ইউনুস পরিচালিত সরকারের ক্ষেত্রে দেখবে বা এই যে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে দেখবে রাশিয়ার কোনো নামই সেখানে তারা মুখে আনতে পর্যন্ত চান না। তাহলে কি এমন ঘটলো যে রাতারাতি সেনাপ্রধান রাশিয়ায় গেলেন, সেখান থেকে আজকে তিনি ক্রোয়েশিয়া যাবেন এবং 12 তারিখে ফিরবেন। এবং তুমি দেখবে আমরা টিভি স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি, তুমি দেখবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভীষণভাবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে, জানানো হচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেখানে বাজিয়ে সেখানে তাকে নির্দিষ্টভাবে তাকে স্বাগত জানানো হয়েছে এবং সেখানকার কর্নেল জেনারেল আলেকজান্ডার ফ্যামিন তাকে স্বাগত জানিয়েছেন। তিনি দীর্ঘ সময় সেখানে বৈঠক করেছেন। রাশিয়ার বিভিন্ন সমরাস্ত্র, যেগুলো উন্নত সমরাস্ত্র, সেগুলোকে কেনার চুক্তি হতে পারে। একই সঙ্গে বিভিন্ন যে সেখানকার যে সমরাস্ত্রের যে কারখানাগুলি আছে সেগুলো পরিদর্শন করেছেন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা গোটা ছবিটা দেখতে পাচ্ছি এবং সেই ছবির থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গোটা বিষয়টা চলছে এবং রাশিয়া সফরে গিয়ে ঠিক কতটা সম্মানিত বোধ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং সেই ছবিটা আমাদের স্ক্রিনে রয়েছে। শর্মিষ্ঠা, একটা বিষয় খুব পরিষ্কার যে যদি এর সঙ্গে আমরা আরেকটা ছবিকে মিলিয়ে দেখি যে মোহাম্মদ ইউনুস তিনি বিমস্টেকের বৈঠকেই যান আর চীনেই যান। চীনে থেকে একটা লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছে অন্য একটা গোপন বিমানে এবং বিমস্টেকের বৈঠকে তিনি নেমেই জানতে চেয়েছিলেন আমাকে কেউ নিতে আসেনি। অর্থাৎ কোনো রাষ্ট্রীয় সম্মান ইউনুসকে কোথাও জানানো হয়নি। কিন্তু ওয়াকারুজ্জামানের জন্য একদম অন্যরকম। আমাদের প্রশ্ন, আমরা যে তথ্য আমাদের কাছে আসছে, গোয়েন্দা রিপোর্ট আসছে, আমাদের প্রশ্ন যে অজিত ডোভাল এবং নিকোলাস পাত্রুস, এটা বলা হচ্ছে যে বইটি যে মানে কনভেনশনাল যে মিটিং হয়েছে তার পাশাপাশি অন্য কিছু বৈঠক নাকি রাশিয়ায় হয়েছে। সেই বৈঠকে আমাদের তরফে অর্থাৎ ডোভালের খুব ঘনিষ্ঠ, অজিত ডোভালের কিছু ঘনিষ্ঠ অফিসাররা কি ছিলেন আমরা জানি না, আমরা বলতে পারছি না। থাকার সম্ভাবনা আছে নিশ্চয়ই। এবং রাশিয়ার যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিকোলাস পাত্রুসে, তিনিও তো উপস্থিত ছিলেনই। এবং একই সঙ্গে শেখ হাসিনা, তিনি কি এই গোটা সফরের কথা জানতেন বা জানেন? তিনি কি ভার্চুয়ালি এই বৈঠকে ছিলেন? অর্থাৎ রাশিয়া, বাংলাদেশ এবং হাসিনা সেখানে বৈঠকে কি সশরীরে না হলেও ভার্চুয়ালি কি সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমরা জানি না। কিন্তু এই তথ্যটা কতটা ঠিক বা বেঠিক তাদের সময় বলে দেবে। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে যেদিনকে ওয়াকারুজ্জামান এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ায় গেলেন, একাধিক গোপন বৈঠক এবং সিক্রেট মিটিং হয়েছে বলে আমরা জানতে পারছি রাশিয়ার সঙ্গে। ঠিক সেদিনই যারা ওয়াকারুজ্জামানের বিরোধী বলে পরিচিত সেই কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ডিজিএফআই এর অন্যতম প্রধান ফাইজুর রহমান মেজর জেনারেল, তিনি উড়ে গেলেন, যে খবর আমাদের কাছে আসছে, স্পেনে, অর্থাৎ ইউরোপের একটি রাষ্ট্র উড়ে গেলেন এবং সেখানে তিনি বৈঠকে বসলেন নির্দিষ্টভাবে আইএসআইয়ের প্রধানদের সঙ্গে এবং একাধিক নিষিদ্ধ গোষ্ঠীর উপস্থিতি নাকি সেখানে ছিল বলে আমাদের কাছে সোর্স মারফত খবর আসছে। এবং কেন গেলেন? 6 এপ্রিল যখন সেনাপ্রধান দেশের বাইরে গেলেন গুরুত্বপূর্ণ বৈঠকে, তখন ডিজিএফআইয়ের একটা অংশ গিয়ে বৈঠকে বসলো স্পেনে। এবং খেয়াল করে দেখবে বা দর্শকরা খেয়াল করে দেখবেন, তারপর থেকেই বাংলাদেশ জুড়ে ব্যাপক অনাচার অত্যাচার শুরু হয়েছে। বিভিন্ন বহুজাতিক সংস্থার জুতোর দোকান, বহুজাতিক সংস্থার রেস্টুরেন্ট, সেগুলো ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র ভেঙেই ক্ষান্ত নয়, একেবারে সেখানকার ক্যাশ বাক্স লুট করা হচ্ছে, সেখানকার জুতো জামা লুট করে জঙ্গিরা ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে। ফলে মনে করা হচ্ছে যে বাংলাদেশকে পুনরায় অশান্ত করতে ডিজিএফআইয়ের যে অংশটা নির্দিষ্টভাবে সেনার যে অংশটা ওয়াকারুজ্জামানের বিরোধী, তারা এবার তেরেফোরে মাঠা দেওয়ার চেষ্টা করছে, সেই তথ্য আমরা পাচ্ছি। এবং তুমি দেখবে যে ভালো করে যে ছবিটা আসছে সেই বৈঠকের পাশাপাশি যে আরও একটা বিষয়, যে গোটা বিষয়টা কোথায় তৈরি হয়েছে, তুমি দেখবে যে এই যে 5ই আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে তুমি দেখবে বারে বারে বলা হচ্ছিল যে বিশেষ ধরনের বুলেট ব্যবহার করে একের পর এক খুন হয়েছে। এবং সেখানেও এই ওয়াকারুজ্জামানের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা সেনার আধিকারিক ছিলেন, তারা বেছে 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 স্টুডেন্টদের হত্যা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। আমরা বলছি না, বলছেন সেখানকার একজন বরখাস্ত হয়ে যাওয়া যে প্রাক্তন সেনাকর্তা ক্যাপ্টেন আফ্রিদি কি বলছেন, চাঞ্চল্যকর সেই বক্তব্য সর্বশেষ দর্শকদের শোনাবো আমরা।
মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা, তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম। দেখি বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। দেখো, একটা বিষয় খুব পরিষ্কার সর্বিষ্টা যে তার হাতে ছিল কমান্ডো নাইফ এবং স্নাইপার তিনি ব্যবহার করেছেন, এবং বিশেষ ধরনের বুলেট ব্যবহার করা হয়েছে, যেগুলো একমাত্র আর্মির অফিসাররা বা সেনা জওয়ানরাই করে থাকেন। সেই তথ্য এই বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আফ্রিদি তিনি সরাসরি জানাচ্ছেন। এবং তোমাকে বলে রাখবো যে এই যে রিসেন্টলি যে বিক্ষোভটা চলছে বাংলাদেশ জুড়ে, বিভিন্ন দোকান ভাঙচুর করা হচ্ছে, সেখানে ক্রিকেটারের যে রেস্টুরেন্ট গত রাতে সেটাও ছাড় পায়নি, সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কেন করা হচ্ছে? তার কারণ যে ন্যারেশনটা রাখা হয়েছে, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, সেটা হলো ইসরায়েলের যে আক্রমণ প্যালেস্তাইনের ওপর তার বিরোধিতা করে। তুমি ভালো করে ফলো করে দেখবে যে ইসরায়েল তো নতুন আক্রমণ করেনি, এই যুদ্ধ তো দীর্ঘদিন ধরে চলছে, এবং খোদ আরবের দেশগুলোতে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ইসরায়েলের বিরোধিতা করে নতুন করে বিক্ষোভ মিছিল আমরা দেখছি না। তাহলে এই কার্যত একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, সেখানে এত উচাটন কী করে তৈরি হলো, এত তারা উত্তপ্ত কী করে হলেন, এবং শুনলে হয়তো এই জঙ্গি গোষ্ঠীর মাথা বনবন করে ঘুরতে পারে। সেটা হলো যে নির্দিষ্টভাবে যিনি এই মুহূর্তে ইন্টারিয়াম গভর্নমেন্টের মাথায় বসে আছেন, সেই মোহাম্মদ ইউনূস, আমরা বলছি না, সিএম সম্পর্কে প্রচুর আপত্তি রয়েছে, আমাদের সম্পর্কে কমিশন গঠন করেছিলেন মোহাম্মদ ইউনূস, আমরা সবটাই জানি, কিন্তু আমরা বলছি না। সেখানকার একাধিক পত্রপত্রিকা বলছে যে ইসরায়েলের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক মোহাম্মদ ইউনূসের, আজকে নতুন নয়, দীর্ঘদিনের সম্পর্ক। তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের তরফ থেকে প্রচুর টাকা ইসরায়েলকে পাইয়ে দিয়েছেন, এবং তার নিজস্ব সংস্থা গ্রামীণ আমেরিকা, সেই গ্রামীণ আমেরিকার তরফ থেকেও $100 কোটি তিনি ইসরায়েলে বিনিয়োগ করেছেন। একটু অবাক হবেন না, আমরা বলছি না, বাংলাদেশের একাধিক পত্রপত্রিকা এই খবরটা পাবলিশ করেছে যে মোহাম্মদ ইউনূস এবং ক্লিন্টন ফাউন্ডেশনের যৌথ সংস্থা, সেটা হলো যে গ্রামীণ আমেরিকা, সেখান থেকে কোটি কোটি শয়ে কোটি ডলার ইসরায়েলে ফান্ডিং করা হচ্ছে, এবং সেই মোহাম্মদ ইউনূসকে মাথায় বসিয়ে এই তথাকথিত জঙ্গিরা মার্কেটে নেমে পড়েছে। এটা অবাক হওয়ার কিছু নেই। এই ন্যারেশনটা তৈরি করা হয়েছে ডিজিএফআই এবং সেনার যে অংশটা ওয়াকারুজ্জামান বিরোধী, তাদের মাধ্যমে। তার কারণ বাংলাদেশকে অশান্ত করে অন্য একটা পরিস্থিতি তৈরি করার, এবং তার পাশাপাশি রাশিয়ায় কি অন্যরকম কিছু হচ্ছে? এবং রাশিয়া, কারণ বাংলাদেশ মূলত পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনে, চুক্তি করে, এবার রাশিয়া থেকে কেন কেনা হবে? রাশিয়ার প্রতিনিধি দল বা তাদের যে সামরিক কর্তারা, তারা বাংলাদেশ সফরে আসবেন এরপরেই। কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক এত ঘনিষ্ঠ হচ্ছে কেন? কোথাও কি ডোভালের কৌশল একদম ক্লিক করে গেছে? এই প্রশ্নগুলো আবার উঠছে। একদমই তাই সত্যজিৎ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বা ইউনূসের এই সখ্যতা এবং ওয়াকারুজ্জামান, এবং শুধু তাই না, তার এই সফরের কি কি তাৎপর্য উঠে আসে, আরও বিস্তারিত আলোচনা করবো নাকি সপ্তাহে ডোভালের মাস্টার প্ল্যান। এই মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো আজকে জিরো আওয়ারে। ডোভালের কৌশলে কি বাজিমাত? তাহলে কি এবার এখানেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার এই 6 দিনের সফর, রাশিয়া সফর, ক্রোয়েশিয়া সফরে কি হাসিল করতে চাইছেন তিনি, সবটা নিয়ে আমাদের চলছে বিশ্লেষণ চলছে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, কর্নেল দেবতাংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরও একবার স্বাগত জানাই বিরতির পর। সত্যজিৎ, তোমার প্রশ্ন। একদমই, দীপ্তাংশবাবু সঙ্গে আছেন। দীপ্তাংশবাবু, যে বিষয়টা হচ্ছে যে আজকে তিনি ক্রোয়েশিয়া রওনা দেবেন ওয়াকারুজ্জামান, এবং রাশিয়া বাংলাদেশ কর্তারা যাচ্ছেন, সেনাকর্তারা যাচ্ছেন, এটা একদম একটা বিস্ময়সূচক বিষয়, এটা হয়ই না প্রায়। কিন্তু এই রাশিয়াই বাংলাদেশ স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিল, সেই অসম্ভব বিষয়টা ঘটালেন। অনেকে মনে করছেন এর সঙ্গে অজিত ডোভালের কৌশল ক্লিক করেছে, এবং সেখানকার এনএসএ নিকোলাস পাত্রুসে বৈঠকে ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার সমরাস্ত্র কেনার বিষয়ে চুক্তি হওয়ার পথে বলে আমরা জানতে পারছি, এবং রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ একটি সামরিক দল বাংলাদেশ পরিদর্শনে আসবে। কিন্তু আরও একটি ঘটনা ঘটছে বাংলাদেশে একই সঙ্গে, সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে বসে আছেন পাক বিদেশ মন্ত্রকের একাধিক কর্তা, এবং যারা ওয়াকারুজ্জামান বিরোধী, তারাই সেই বসিয়ে রাখার কাজটি সেখানে করছেন। এবং একই সঙ্গে আপনাকে বলবো যে তুর্কি থেকে প্রচুর পরিমাণে অটোমেটিক, সেমি অটোমেটিক গানস বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, সেগুলোকে এই জঙ্গিরা কীভাবে ব্যবহার করবে তারও উত্তর এখনও পর্যন্ত মেলেনি। কতটা গুরুত্বপূর্ণ ওয়াকারুজ্জামানের এই রাশিয়া ক্রোয়েশিয়া সফর, অজিত ডোভালের ভূমিকা এখানে রয়েছে বলে অনেকে মনে করছেন, এবং ঠিক কোন পথে এই অংশটা চলছে বলে আপনার মনে হয়? সত্যজিৎ বাবু, আপনি যেটা অলরেডি সবগুলোই বলে দিয়েছেন, আমি শুধু ডটগুলো মিলিয়ে দিচ্ছি।
এই প্রথম ডট হচ্ছে যে বাংলাদেশে যে এই বিশেষ করে ঢাকায় যে রাস্তায় যে অশান্তি হলো এই বিগত 2-3 দিন ধরে, প্যালেস্টাইনিয়ান ইসরায়েল নিয়ে রিজনটা বললো, কিন্তু রিজন ওইটা নয়। আর আমরা দেখলাম কি বাটা, কেএফসি এবং বিভিন্ন এইসব যেগুলো দোকানগুলো আছে সেগুলোকে ভাঙা হলো, এবং কারা ভাঙলো এবং কারা লুট করলো, এই যাদের আমরা এবিটি বলি অথবা জামায়াতের লোক বলি অথবা হিজবুত তাহরির বলি, এরই লোক বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে মিলে গিয়ে দোকানগুলো ভাঙলো এবং একটা উচ্ছৃঙ্খলার ব্যবস্থা করলো। এক, দ্বিতীয়ত ওই সময় আমরা দেখলাম জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া, এবং জেনারেল ওয়াকারুজ্জামান এই সময় রাশিয়া গেল কেন, এক, এবং রাশিয়া এবং ক্রোয়েশিয়া আজকে যাবেন, এই ভিজিটটা কেন হলো? আপনি ঠিকভাবে বলেছেন, ওভারটলি সামনের থেকে যেগুলো আমরা দেখছি, যে ছবিগুলো আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, বিভিন্ন আর্মস অ্যান্ড আর্মামেন্ট ফ্যাক্টরিতে গেছে এবং ওনাদের ডেপুটি ডিফেন্স মিনিস্টারের সঙ্গে বিভিন্ন মিটিং হয়েছে, এগুলো সামনের দিকে, এগুলো আমরা টিভির পর্দায় দেখছি, এগুলো আমরা খবরে পাচ্ছি, এটা সঠিক। এর পর্দার পেছনে কেন, পর্দার পেছনে কি কি আছে? এবং আপনি ঠিক মতন বলেছেন, আমাদের মিস্টার ডোভাল যে উনি মিট করেছিলেন, এবং মিস্টার ডোভালের এখন কিছু লোক রাশিয়া এই সময় মস্কোয় আছেন, এবং তাদের সঙ্গে নিশ্চিতভাবে আমরা সূত্রের খবর বলতে পারি, আমরা অ্যাকচুয়াল বলতে পারি না, যে কিছু না কিছু জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে মিটিং হয়েছে এবং কথা বলছে। এক, দ্বিতীয়ত রাশিয়া হঠাৎ জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন কেন? অন্য সময় তো রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই বন্ধুত্ব, এই ক্লোজ কোঅপারেশন আমরা দেখিনি। এইটা হচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ চাইছে তাদের ইউনাইটেড নেশনের একটা পিস কিপিং ফোর্স, যদি মস্কো আর কিয়েভ ইউক্রেনের মধ্যে যদি পিস এগ্রিমেন্ট হয়, তাহলে একটা যেন এন্টোরাজ বাংলাদেশ সামরিক বাহিনীর থেকে যেন কিয়েভে, ইউক্রেনে এখন পিস কিপিং ফোর্স ঢুকবে, সেখানে যেন একটা বাংলাদেশের সামরিক বাহিনীর একটা এন্টোরেজের চান্স পায়। এক, দ্বিতীয়ত যেটা আমাদের কাছে খবর, যে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু পেছন থেকে, যেমন 71-এর শ্রীমতী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশের থেকে সাপোর্ট নেওয়া শুরু করেছিল, 71-এর লড়াইয়ের আগে, এই 16ই ডিসেম্বরের অনেক আগে, একইভাবে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ভারত হয়তো তাকে ব্যবস্থা করে দিতে বিভিন্ন দেশের থেকে, যদি কালকে এই ইউনিট সরকার অথবা পাকিস্তান, টার্কি, আমি পরের অংশে আসবো যেটা আপনি বললেন, অন্যরকম কোন গেমের যদি সমীকরণ হয়ে থাকে, সেখানে জেনারেল ওয়াকারুজ্জামানকে অন্য কিছু খেলা বাংলাদেশে খেলতে হবে, তার একটা সাপোর্ট চাই। ভারত তো সবসময় আছেই বাংলাদেশের পাশে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের পাশে, আমি ইউনিসের পাশে আছে কিনা আমি বলতে পারবো না। সেই জায়গা থেকে রাশিয়া হোক অথবা অন্যান্য দেশ, আমি নামগুলো বললাম না, সমীকরণ কিন্তু নতুন ভাবে বোনা হচ্ছে। এই সমীকরণের জন্য কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া গেছে। শুধু আর্মস কিনবে, এত পয়সা আমার মনে হয় না বাংলাদেশের এখন আছে যে আর্মস আর্মামেন্ট রাশিয়ার থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে কিনবে, অথবা কিনবে কেন, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। এর সাথে সাথে তৃতীয় অংশ জুড়ে দিন আপনি, যে আপনি যেটা বললেন ডিজিএফআই, তার সঙ্গে আরেকজন গেছে, আমি বলে দিচ্ছি, ব্রিগেডিয়ার জেনারেল মেহেদিন হোসেন কবির, ইনি হচ্ছেন ডাইরেক্টর অফ কাউন্টার টেররিজম অ্যান্ড আইবি অফ বাংলাদেশ। এরা কিন্তু সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল স্পেনের ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে এরা বসলো, তার সঙ্গে ডেঞ্জারাস কনকোকেশন, আপনি দেখুন কে কে এলো, তার সঙ্গে এলো হচ্ছে পাকিস্তানের আইএসআই অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, যিনি জেনারেল আসিম মালিকের নিচে আছেন, উনি ওখানে পৌঁছে গেলেন। তার সঙ্গে পৌঁছে গেল হচ্ছে টার্কির যে ইন্টেলিজেন্স হেড, ওনার নাম হচ্ছে ইব্রাহিম কালিন। আচ্ছা, এই সূত্রের খবরে আমরা কিন্তু প্রত্যেকটা ছবি আমাদের কাছে যেটা বলছেন ভীষণ গুরুত্বপূর্ণ শর্মিষ্ঠা, যে স্পেনে বসে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে কি করে বাংলাদেশকে অশান্ত করা যায়, কারা করছেন, এই সেনাবাহিনীর একটা অংশ যারা
বাংলাদেশের ভালো চান না, তারাই বসে স্পেনের মাটিতে এভাবে পুরো জঙ্গি যে কার্যকলাপের ব্লুপ্রিন্টটা রচনা করে তার এফেক্ট আমরা এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে। একদমই। আর এরই মধ্যে কিন্তু আরও একটা পয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, তা হলো যখন মনে করা হচ্ছে যে অজিত ডোভালের তার কৌশলে কি রীতিমতো বাজিমাত হচ্ছে। অন্যদিকে যে খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে তা হলো ভারতে নিয়ে আসা হচ্ছে রীতিমতো মুম্বাই বিস্ফোরণের চক্রীকে, কাকে রানাকে নিয়ে আসা হচ্ছে বিশেষ বিমানে নিয়ে আসা হচ্ছে অভিযুক্ত রানাকে। ডোভালের কৌশলে বাজিমাত, একটার পর একটা ডোভালের কৌশল সেটা একেবারে ক্লিক করে যাচ্ছে। আর এখানে কোথাও বাজিমাত, কারণ ভারতে নিয়ে আসা হচ্ছে মুম্বাই বিস্ফোরণের চক্রীকে। আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনার জন্য যাব। সত্যজিৎ, মূলত মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী রানা, তাকেও নিয়ে আসা হচ্ছে ভারতের মাটিতে। সব মিলিয়ে কি খবর উঠে আসছে? দুটো সঙ্গে আমাদের রয়েছেন, আমি একটু চট করে বিষয়টা বলে দিই যে যখন অজিত ডোভাল বা ডোভালের যে কৌশলে বাংলাদেশের অনেকেই এখনও বিশ্বাস রাখতে পারছেন, আপনারা বিশ্বাস রাখুন ডোভালের কৌশল ক্লিক করবে। এবং এই কৌশলই অনেকে মনে করছেন যে তাওর রানা যিনি আছেন, যিনি 26/11 অন্যতম চক্রী হাফিজ সাইদের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে 17 বছর পর ভারতে নিয়ে আসা হচ্ছে। আমাদের সঙ্গে নির্দিষ্টভাবে আমেরিকার সেই বন্দি প্রত্যর্পণের বিষয়ে যাবতীয় কথা হয়ে গেছে এবং নির্দিষ্টভাবে বিশেষ বিমানে তাকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। উড়িয়ে নিয়ে এসে ভারতের দিল্লিতে তাকে তিহারে রাখার সম্ভাবনা আছে, অথবা তাকে মুম্বাইতে কোনো সিকিউর জেলে রাখা হবে, কারণ এই ধরনের যারা মাস্টার মাইন্ড হন, জঙ্গি হন, তাকে সেভাবেই রাখা হয়। আমি দীপ্তাংশুবাবুর কাছে আসবো সরাসরি। দীপ্তাংশুবাবু, এই রানা দীর্ঘদিন ধরে ভারতের কাছে ওয়ান্টেড ছিল, তাকে নিয়ে আসা হচ্ছে। অনেকে মনে করছেন ডোভালের কৌশল ক্লিক করেছে এবং তার পাশাপাশি বাংলাদেশের যে সীমান্তবর্তী অংশে সেখানে লক্ষ্য করা গেছে যে মার্কিন যে গুপ্ত কমান্ডো বাহিনী ব্ল্যাক ওয়াটার, যারা ইরাকে বা আফগানিস্তানে খুব সক্রিয় ছিল, তাদেরকে বাংলাদেশ সীমান্তবর্তী কক্সবাজার এই সমস্ত অংশে তাদের বিভিন্ন ছবি ইতিমধ্যে পাওয়া গেছে। কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই জিওপলিটিক্যাল সিচুয়েশনটা? প্রথম বলি যে অলরেডি একটা স্পেশাল এয়ারক্রাফট, যেটা আপনারা কারেক্টভাবে বললেন, এবং তার সঙ্গে এনএসএ, এনআইএ এবং রর একটা কমপ্লিট টিম যাচ্ছে একে ধরে নিয়ে আসার জন্য। এবং আপনি যেটা কারেক্টলি বট আউট, আইদার তিহারে হাইলি সিকিউর জায়গা অথবা মুম্বাইতে জেলে ওনাকে রাখা হবে, ওনার এখানে ট্রায়াল হবে। তারপর আমরা সবাই দেখতে পাবো যে কিরকম ভাবে ট্রায়াল এগোচ্ছে। তার সাথে সাথে বলি, এই যে আমি একটু আগে বললাম যে স্পেনে একটা মিটিং হচ্ছে ইন্টেলিজেন্স, অনলি টার্কি, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। আর এদের মুখ্য অবজেক্টিভ হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া কিরকম ভাবে কাজ করা যায়। পাকিস্তান, টার্কি অনেকদিন ধরে চেষ্টা করছে এবং টার্কি এখন নতুন ব্যবস্থা করে দিয়েছে পাকিস্তান আইএসআই এই বাংলাদেশে। এবং আমি আপনাদের সবাইকে জানাতে চাই, যখন এই বিমস্টেকের আমাদের কনফারেন্স চলছিল ব্যাংককে, একই সময় TB2 ড্রোন, এই 7 সিস্টার্স এবং বিশেষ করে পশ্চিম বাংলা, যেটা এই ড্রোনটা বাংলাদেশকে দিয়েছে হচ্ছে টার্কি, এবং 350 খানা ড্রোন টার্কি এর মধ্যে এই গত 8 মাসের মধ্যে বাংলাদেশকে দিয়েছে এবং 20 ঘন্টা এই ড্রোন উড়িয়েছে। যদিও বাংলাদেশ এয়ার স্পেসে ছিল, কিন্তু সার্ভেলেন্স রাখছিল হচ্ছে 7 সিস্টার্স এন্ড ওয়েস্ট বেঙ্গলের উপর। এইগুলো সমস্ত একদম ঠিক বলছেন দীপ্তাংশুবাবু, যে এই TB2 ড্রোন তারা উড়িয়েছে এবং বাংলাদেশের নজরদারি একটা ড্রোন আমরা ছবিতে দেখিয়ে দেবো। সেটা হলো সম্প্রতি ত্রিপুরা থেকে আমরা উদ্ধার করেছি নজরদারি ড্রোনটা। সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। বাংলাদেশ যে নজরদারি করতে চায় এবং সে, আবারও বলছি, সীমান্তবর্তী জেলাগুলোতে যে সাম্প্রতিক উত্তেজনা দেখা দিয়েছে, গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলাদেশের থেকে সেখানকার মাটি ব্যবহার করে পাক গোয়েন্দা সংস্থা ISIর কর্তারা করার চেষ্টা করছে। আমাদের চিকেন নেকের কাছে, আমাদের উত্তরবঙ্গে আমাদের ফাইটার জেট রাফায়েল রেডি আছে। মিস অ্যাডভেঞ্চার হলে আমাদের সময় বেশিক্ষণ লাগবে না, আমরা প্রস্তুত আছি। এবং ওয়াকারুজ্জামান তিনি রাশিয়ায় রয়েছেন, সেখানে আমাদের অফিসাররা রয়েছে, সমস্ত আলোচনা চলছে। এবং দীপ্তাংশবাবু যারা বলছিলেন যে বড়সড় কোনো পদক্ষেপের দিকে কি অনেকগুলো দেশ মিলে এগোচ্ছে ওয়াকারুজ্জামানকে সমর্থন করে এবং এই জঙ্গি গোষ্ঠীকে উৎখাত করতে, সেই ছবিটা আগামী সময়ে একদম পরিষ্কার হবে। একদমই তাই। আর অবশ্যই ডোভালের কৌশলে বাজিমাত কিনা সেদিকেও যেরকম নজর থাকবে, অন্যদিকে মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী রানাকেও নিয়ে আসা হচ্ছে। সব দিকেই আমাদের নজর থাকবে আগামীতে পরিস্থিতি কোন দিকে যায়। দুজনকেই ধন্যবাদ জানাবো। সত্যজিতা, অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, এবং একই সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ। আপাতভাবে 0 আওয়ারে সময় ফুরিয়েছে। সব গুরুত্বপূর্ণ খবর থাকছে, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।